আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করোনা মহামারীর মধ্যেও তোমাদের যাতে পড়ালেখাটা চালু থাকে এই জন্য আমরা তোমাদেরকে পড়ালেখায় উদ্বুদ্ধ করার জন্য আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি অনলাইন ভিত্তিক। তোমরা বাসায় পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে এবং বই পড়বে। বইয়ের কোনো বিকল্প নেই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা আলোচনা করব। আমরা গত ক্লাসে সেমিকন্ডাক্টর পড়েছি। ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর এবং ট্রানজিস্টর এই দুইটা ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ। এই 1900 সালের প্রথম দিকে ট্রানজিস্টরটা আবিষ্কার যখন হয় তখন ইলেকট্রনিক জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং এই ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কি হয়েছে, যারা এর জন্য অবদান রেখেছেন তাদের জন্য পদার্থ বিজ্ঞানের উপর নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে। এই ট্রানজিস্টরটা মূলত আমরা দুর্বল যে সিগন্যাল গুলো আছে এই সিগন্যাল গুলোকে এমপ্লিফাই করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি মাইক্রোফোনে কথা বলি তখন কথাটা অনেক বিবর্ধ হয়ে যায়, অনেক বিবর্ধিত আকারে সেটা আমরা দেখতে পাই। এটার জন্য যার অবদান বেশি সে হচ্ছে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর মূলত দুইটা পিএন জংশন একত্র করে আমরা ট্রানজিস্টর তৈরি করে থাকি। পিএন জংশন দুইটা একত্র করে আমরা ট্রানজিস্টর তৈরি করে থাকি। তাহলে দুইটা পিএন জংশন মিলিত করে আমরা কি করে থাকি, একটা ট্রানজিস্টর তৈরি করি। ট্রানজিস্টর তিনটা অংশ থাকে। একটা থাকে ইমিটার, একটা বেস, অপরটা হচ্ছে কালেক্টর। প্রত্যেকটা ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে। প্রথম অংশটাকে আমরা ইমিটার বলি, দ্বিতীয় অংশটাকে বলবো বেস এবং সর্বশেষ অংশটাকে কালেক্টর বলি। তাহলে ট্রানজিস্টর আবার দুই প্রকার, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, অপরটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা কি করে থাকবো, আবারও দুইটা পিএন জংশন একত্র করে আমরা এনপিএন ট্রানজিস্টর তৈরি করব। এই ক্ষেত্রে আমরা এখানে তিনটা টার্মিনাল দেখাবো। এই ক্ষেত্রে প্রথমটাকে আমরা ইমিটার বলবো, ই দিয়ে প্রকাশ করব, দ্বিতীয়টাকে বেস বলবো এবং সর্বশেষটাকে কালেক্টর। তাহলে ট্রানজিস্টর আমরা দুই ভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, অন্যটা হচ্ছে এনপিএন। এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক এবং এই ট্রানজিস্টরের মধ্যে তিনটা টার্মিনাল থাকে, এটা তোমরা মনে রাখবে। সবসময় প্রথমটাকে আমরা এমিটার বলবো, মাঝখানে যেটা বেস বলবো, বেস বা পিট, কালেক্টর বা নিঃস্ব, এবং প্রথমটাকে বলবো আমরা ইমিটার, ইমিটার নিঃস্ব, কালেক্টর হচ্ছে সংগ্রাহক। আচ্ছা, তাহলে এই প্রতীকটা আমরা অন্যভাবেও দিয়ে থাকি। এইভাবে একটা সার্কেল এঁকে আমরা এইভাবে বেস তৈরি করব। এটাকে আমরা এমিটার বলবো, এটাকে বেস, এটাকে বলবো কালেক্টর। এটাকে আমরা বলে থাকি পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরটাকে এইভাবেও দেখানো যায়, আবার এইভাবেও দেখানো যায়। আবার এনপিএন ট্রানজিস্টরটাকে ঠিক অনুরূপভাবে একইভাবে আমরা দেখাবো, কিন্তু এখানে অ্যারো চিহ্নটা থাকবে এভাবে, ইমিটার, বেস, কালেক্টর। এটা অ্যারো চিহ্ন, এটা। এখন কেন এটা অ্যারো চিহ্ন এইভাবে হলো, এটা এইভাবে হলো, এটা আমরা পরবর্তীতে আসছি। তাহলে আমরা ট্রানজিস্টর এর গঠনটা দেখে নিলাম যে একটা অ্যান্টার সেমিকন্ডাক্টরের দুই পাশে যদি দুইটা পি টাইপ
সেমিকন্ডাক্টর যুক্ত করানো যায় তাকে আমরা পিএনপি ট্রানজিস্টর বলবো। আর এনপিএন ট্রানজিস্টর বলবো যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের দুই পাশে যদি আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করতে পারি তবে আমরা এটা এনপিএন ট্রানজিস্টর পাবো। এখন এই ট্রানজিস্টরের কার্যকারিতাটা আমরা দেখব কিভাবে কাজ করে থাকে। আমরা একটা পিএনপি ট্রানজিস্টর নিই। এইভাবেও দিতে পারি আমরা, এবং সব সময় আমরা এমিটার বেসের সাথে ফরওয়ার্ড বায়াসে আমরা কোষের কালেকশন দেব। আর বেস কালেক্টরের মধ্যে আমরা কি করব, এখানেও রিভার্স বায়াস কালেকশন দেব। যেহেতু এটা পিএনপি বলেছি আমরা, পিএনপি ট্রানজিস্টর, তাহলে এটা এখানে যেহেতু কোষের প্রতিটি অংশ পি টাইপের সাথে যুক্ত, ঠিক এটা ওই একই ভাবে পি টাইপের সাথে যুক্ত হবে। তাহলে এখন আমরা দেখব ট্রানজিস্টরের ক্রিয়াটা কিভাবে করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমি বোর্ডে যা আঁকাচ্ছি এটা তোমরা একটা খাতা নিয়ে এঁকে ফেলো, তাহলে তোমাদের আমার ক্লাসের পরেও তোমরা এটা বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিতে পারবে। আমি ক্লাসে তোমাদের সবসময় আমি বোর্ডে যা লিখি তোমাদেরকে সেটা লিখতে বলি। তো এখন এই অনলাইন ক্লাসও এটার জন্য ব্যতিক্রম না হয়। তোমাদের পরবর্তীতে আমার সাথে যদি আবার সাক্ষাৎ হয়, আল্লাহ যদি আমাদের হায়াত দেয়, তখন আমরা আবার ক্লাসে ফিরে আসতে পারলে আমরা আবার তোমাদের এই অনলাইন ক্লাসগুলো খাতায় তোমরা তুলেছো কিনা এটা আমরা দেখব। সুতরাং তোমরা এগুলো তুলে ফেলো। তাহলে এখানে এটাকে আমি লিখেছি, এটা হচ্ছে ইমিটার বেস কালেক্টর। তাহলে এখানে যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর পি অংশের সাথে আমরা একটা কোষের পজিটিভ অংশের সাথে যুক্ত করেছি। এর ফলে কি হলো, এখানে একটা ফরওয়ার্ড বায়াস তৈরি হলো। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সেমিকন্ডাক্টর পড়ানোর সময় ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস মানে সম্মুখ প্রবাহ এবং বিমুখী প্রবাহটা কি এটা আমি বলেছিলাম। তাহলে আশা করি তোমাদের মনে আছে যে যখন পি টাইপের সাথে কোষের পজিটিভ অংশ যুক্ত থাকে তখন কি হয়, এখানে সম্মুখ প্রবাহ সৃষ্টি হয়। এর ফলে দেখা যায় পি টাইপে কি থাকে, ম্যাগনেটিক এরিয়া হোল ধনাত্মক বাহ্যিক মৌল থাকে, ধনাত্মক এটা। তাহলে এই ধনাত্মক এই ধনাত্মক মধ্যে কি হয়, একটা বিকর্ষণ হয় এবং কি করবে, এই হোলগুলো কি করবে, বেসের দিকে আগাতে থাকে। হোলগুলো এইজন্য অ্যারো চিহ্নটা এদিকে দেওয়া হয়। কোষের পজিটিভ অংশের সাথে যুক্ত থাকার জন্য পিএনপি ট্রানজিস্টর পি অংশে হোলগুলোকে কি করবে, বিকর্ষণ করবে। এর ফলে কি হয়, এখানে একটা ইমিটার কারেন্ট তৈরি হবে। কি হবে, ইমিটার কারেন্ট আইই। এটাকে বলা হয় ইমিটার কারেন্ট বা নিঃসরণ প্রবাহ। তো নিঃসরণ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। এই নিঃসরণ প্রবাহটা সৃষ্টি হয়ে যাবে যদি আমি এখানে ব্যাটারি পজিটিভ অংশটা যুক্ত করে থাকি। তাহলে ব্যাটারি পজিটিভ অংশটা পি টাইপের সাথে যুক্ত হওয়াতে ইলেকট্রনগুলো বেসের দিকে আগাবে এবং এখানে আইই তার মানে ইমিটার কারেন্ট তৈরি হবে। এই কারেন্টটা তৈরি হয়ে কি হবে, এখানে বেসের দিকে যেতে থাকবে। বেসের ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে আবার এটা কালেক্টরের দিকে প্রবাহটা চলে যাবে। তাহলে এখানে যে প্রবাহটা এটাকে বলবো আমরা আইবি, তার মানে বেস কারেন্ট। তাহলে এই ইমিটার কারেন্টটা কি করলো, এখানে বেস প্রবাহের দিকে আসলো এবং বেস এখানে কি প্রায় 95% ইমিটার কারেন্টের 5%
কারেন্টটা বেসের মধ্যে দিয়ে যাবে, বাকিটা কি করবে, বাকি অংশটা আমরা কোথায় পাবো, এই আইসির মধ্যে। বাকি 95 অংশ 95 প্রবাহ আইসির মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এইখানে আমরা একটা পিএনপি ট্রানজিস্টরের মধ্যে যে ক্রিয়াটা হয়ে থাকে সেই ক্রিয়াটা আমরা বলতে চেষ্টা করলাম। এটা আমি আবার তোমাদেরকে একটু বোঝাতে চেষ্টা করি। যখন একটা পিএনপি ট্রানজিস্টর সাথে ইমিটার এবং বেস অংশে আমরা যদি ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করি, কারণ পি টাইপের সাথে যদি পজিটিভ অংশটা যুক্ত থাকে ব্যাটারি, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। আর এখানে আমরা পরবর্তীতে বেস কালেক্টরের মধ্যে রিভার্স বায়াস দিয়ে থাকি। তাহলে এর ফলে কি হয়, ফরওয়ার্ড বায়াস দেওয়ার ফলে এখানে আমরা যে হোলগুলো পেয়ে থাকি পি টাইপের মধ্যে, এই হোলগুলো কি করবে, তোমার ইমিটার কারেন্ট হয়ে বেসের মধ্যে দিয়ে কালেক্টর প্রবেশ করবে। তাহলে কালেক্টর এবং বেস কারেন্ট সৃষ্টি হবে। কালেক্টরের যে কারেন্ট 95% কারেন্ট পাবে ইমিটার কারেন্ট যেটা, আর 5% কারেন্ট পাবে বেস। তাহলে এখানে আমরা তাহলে একটা সমীকরণ লিখতে পারি, আই ই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। তাহলে ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর ক্রিয়া থেকে আমরা দেখতে পেলাম যে ইমিটার কারেন্টটা বেসে কালেক্টরে যাবে, কিন্তু বেসে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, বাকি অংশটা কালেক্টরের মধ্যে চলে যাবে। তাহলে এইভাবে একটা পিএনপি ট্রানজিস্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। অনুরূপভাবে আমরা এনপিএন ট্রানজিস্টর যদি করে থাকি, ক্রিয়াটা যদি আমরা আলোচনা করি, ঠিক অনুরূপভাবে একই হবে, শুধু আমরা এখানে ব্যাটারি কানেকশনটা চেঞ্জ করে দেব। এটা যদি আমরা এনপিএন করি, ব্যাটারি কানেকশনটা চেঞ্জ করে দিলেই আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্রিয়াটা আমাদের বুঝতে সুবিধা হবে। তখন কি হবে, তখন এই তড়িৎটা আর এইভাবে যাবে, তখন এইভাবে চলে আসবে। এই জন্য এটাকে আমরা অ্যারো চিহ্নটা এভাবে দিয়েছি। তাহলে আমরা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের মোটামুটি ক্রিয়াটা এতে। এখন আমরা ট্রানজিস্টরের যে ব্যবহারটা, সেই ব্যবহারটা আমরা জানবো। এখন ট্রানজিস্টরের মূলত আমরা যে দুর্বল সিগন্যাল যেগুলো, এই সিগন্যালটাকে আমরা একটু সবল সিগন্যালে যদি পরিণত করতে চাই, তার মানে এমপ্লিফাই করতে চাই। আমি যদি কোনো মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলি, এটা দেখা যায় অনেক দূর পর্যন্ত এই কথাটা ছড়িয়ে যায়। আর আমি যদি খালি মুখে বলি, তাহলে এই কথাটা কিন্তু অতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে না। তার কারণ কি, পর্যায়ক্রমে এটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল সিগন্যালটাকে যদি আমি একটু স্ট্রং করতে চাই, তখন আমাদের এই ট্রানজিস্টর সহায়তা নিতে হবে। তাহলে ট্রানজিস্টরকে যদি আমরা অ্যামপ্লিফাই করতে চাই, অ্যামপ্লিফাইটা কেন করব আমরা সেটা বললাম। সাধারণত অ্যামপ্লিফাই করতে হয় যে রেডিও টিভিতে যখন সাউন্ডকে রেকর্ড করা হয়, এই সাউন্ডটা কি হয়, শেষ পর্যন্ত এই সাউন্ডটাকে আমরা ইলেকট্রিক, আমরা তড়িৎ সিগন্যাল হিসাবে এটাকে কনভার্ট করি। সাউন্ডটাকে আমরা তড়িৎ সিগন্যাল হিসাবে কনভার্ট করে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে অ্যান্টেনার মাধ্যমে ছেড়ে দিই, তখন কি হয়, এটা একটু দুর্বল হয়। যখন এটা আমরা রিসিভ করতে যাই, তখন ওই দুর্বল সিগন্যালটাকে যদি গ্রহণ করি, তাহলে সাউন্ডটা বেশি ভালো হবে। এইজন্য প্রায় প্রত্যেক ডিভাইসের মধ্যে এই ট্রানজিস্টর গুলো থাকে, যাতে আমাদের সেই সাউন্ডটাকে আমরা ঠিক রাখতে পারি।
সাউন্ডটাকে এমপ্লিফাই করার জন্যই আমরা মূলত ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। তাহলে এখানেও আমরা একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করব। এনপিএন ট্রানজিস্টর এর মাধ্যমে তোমরা খাতায় তুলতে থাকো, এই সার্কিটটা তোমাদের বুঝতে হয়। কিন্তু সবসময় আমরা যদি কোনো সিগন্যালকে, কোনো ইনপুট সিগন্যাল, এটা যদি ইনপুট সিগন্যাল হয়, এই ইনপুট সিগন্যালটা যদি এমন হয়, ইনপুট সিগন্যালটা যদি খুব দুর্বল হয়, এটা যখন আমরা আউটপুট সিগন্যালে নিয়ে যাব তখন কি হবে? আউটপুট সিগন্যালে নিয়ে গেলে আমাদের এটা হচ্ছে আউটপুট। আউটপুট সিগন্যাল নিয়ে গেলে দেখা যাবে এটা একটা সবল সিগন্যালে পরিণত হবে। দেখো কত দুর্বল একটা সিগন্যাল ছিল, শেষ পর্যন্ত এটা একটা ভালো স্ট্রং একটা আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে ইনপুট সিগন্যালটা আমরা এখানে দেখেন না, এখানে খুব দুর্বল একটা সিগন্যাল। এই সিগন্যালটা যখন আমরা বলি যে একটা এনপিএন, তাহলে এটা হবে এন, এটা হচ্ছে পি, এটা এন। তাহলে এই বেসটা হবে পি, পি এর সাথে যদি আমরা পজিটিভ কানেকশনটা দিয়ে ফেলি তাহলে কি হবে? এটা ফরওয়ার্ড বায়াস হবে। আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি, এটা কিন্তু বুঝতে হবে, বাসায় ভালো করে পড়বে যে সম্মুখ প্রবাহ এবং বিমুখী প্রবাহটা কি। এই সম্মুখ প্রবাহে যদি আমরা রাখি তাহলে আমরা দেখব যে এখানে আবার বেস কারেন্ট, কালেক্টর কারেন্টের মাত্রাটা বেড়ে যাবে। তাহলে এখানে আরেকটা কথা বলতে হবে, এখানে তো আমাদের সিগন্যালটা দিলাম, কিন্তু এখানে একটা ভোল্টেজ দিতে হবে, সেটা হচ্ছে বায়াস ভোল্টেজ। আমরা যদি খুব ভালো একটা আউটপুট পেতে চাই তাহলে আমাদের কি বায়াস ভোল্টেজ অবশ্যই না। এই বায়াস ভোল্টেজ এবং ফরওয়ার্ড বায়াস যদি আমরা কানেকশন দিতে পারি তবেই আমাদের কি হবে, যে সিগন্যালটা হবে সেই সিগন্যালটা হবে খুব স্ট্রং সিগন্যাল। তাহলে মূলত এখানে আমরা একটা ইনপুট রেজিস্ট্যান্স, এখানে একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে এর মধ্যে দিয়ে, এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে আউটপুটটা বের হবে সেটা হবে খুব স্ট্রং আউটপুট। তাহলে আমরা ট্রানজিস্টরে কিভাবে এমপ্লিফাই করে, এমপ্লিফিকেশন যাকে বলা হয়, এমপ্লিফায়ার, এমপ্লিফায়ার হিসেবে আমরা ট্রানজিস্টরকে কাজে লাগাতে পারি। এর জন্য আমাদের এই সার্কিটটা খুব মনে রাখতে, পরীক্ষায় যদি আসে যে ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফাই করা যায় তখন তোমরা এই সার্কিটটা আগে আঁকাবে এবং একটা এনপিএন ট্রানজিস্টর একে এখানে থাকবে কি কমন এমিটার, এটা বেস, এটা কালেক্টর, এবং ইনপুটের ক্ষুদ্র একটা সিগন্যালকে আমরা যদি এখানে ফরওয়ার্ড বায়াস এবং আমরা বায়াসিং ভোল্টেজের মাধ্যমে ইনপুটটাকে দিয়ে দিই তাহলে দেখা যায় আউটপুটে খুব বড় একটা সিগন্যাল পাওয়া যায়। তাহলে আমরা এই ট্রানজিস্টরকে দুই ভাবে ব্যবহার করে থাকি, একরকম হচ্ছে এমপ্লিফিকেশন হিসাবে, অন্যটা হচ্ছে সুইচিং হিসাবে। সুইচ হিসাবেও ট্রানজিস্টর ব্যবহার করা যায়। এখানে যখন আমরা কোন একটা ইনপুট সিগন্যাল দেব তখন ফরওয়ার্ড বায়াসের কাজটা যখন, তখন আমরা সুইচ অন এর কাজ করব। যখন এটা আবার রিভার্স বায়াসের কাজ করবে, যখন এর নেগেটিভ অংশটা নেবে তখন এটা কি করবে, অফ হয়ে যাবে। তাহলে অফ এবং অন এই দুইটা কাজই আমরা এমপ্লিফায়ার এবং সুইচিং হিসাবে আমরা ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি।
তাহলে এখন তোমাদের আমি একটা एग्जांपल দিব, সেটা হচ্ছে আমরা যদি বলি IB সমান 0.05 মিলি অ্যাম্পিয়ার, আমাদের বেজের মধ্যে দিয়ে যদি 0.05 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, আর IC কালেক্টরের মধ্যে দিয়ে 0.85 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা আলফা এবং বিটা কত পাবো? এই আলফা এবং বিটাটা হচ্ছে এমপ্লিফিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট গেইন। আলফাকে বলা হয় এমপ্লিফিকেশন ফ্যাক্টর, আর বিটাটা হচ্ছে কারেন্ট গেইন। আলফা এবং বিটা যদি বের করতে বলে, এই এমপ্লিফিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট জিনিসটা কি? এমপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে যে আমি যে ইনপুটে একটা সিগন্যাল দিলাম তা কত গুণ বর্ধিত হয়ে কালেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে। এইজন্য আমরা এটা সূত্রটাও আগে লিখে নিই। তাহলে আমরা প্রথম সূত্র পেয়েছিলাম একটা আই ই সমান আইবি প্লাস আইসি, এটা হচ্ছে 1 নং, আর আইসি ডিভাইড বাই আই ই আলফা, বিটা হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। এই তিনটা সূত্র তোমরা বেশি বেশি করে মনে রাখবে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই তিনটা সূত্র তোমাদের মনে রাখতে হবে যদি আমরা ট্রানজিস্টরে কিছু গাণিতিক সমস্যা করতে চাই। তাহলে দেখো আমাদের যদি বলা থাকে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, পিট এবং কালেক্টরটা হচ্ছে সংগ্রহ প্রবাহ, তাহলে এই দুটো দেওয়া থাকলে আমাদের যদি বলা হয় তাহলে নিঃসারক প্রবাহটা কত, তখন আমরা কি করে বের করব? তাহলে আই ই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে আইবি টা কত? 0.05, যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ার দিয়েছে আমাদের কি করতে হবে? অ্যাম্পিয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে, তাই না? তাহলে আমরা যদি এইভাবে লিখি 10 ইনভার্স 3 দিয়ে গুণ করি তাও হয়ে যাবে। আর আইসি এর মানটা কত? 0.85 অ্যাম্পিয়ার। তা টোটাল কত হয় তোমরা একটু যোগ করে দেখো। তাহলে এখানে আমরা নিঃসারক প্রবাহটা কত পেয়ে গেলাম। তাহলে এই যে আলফা দ্বারা আমরা বুঝাচ্ছি কি? এমপ্লিফিকেশন ফ্যাক্টর। তার মানে হচ্ছে যে আমি কতটুকু প্রবাহ দিচ্ছি আর কতটুকু পাচ্ছি। তার মানে আমার সিগন্যালটা কতটুকু ছিল, কতটুকু বিবর্তিত হলো, এই দুটো অনুপাত কিন্তু, তাই না? আমি ইমিটারের কতটুকু দিলাম আর কালেক্টরের কতটুকু পাবো, দুইটার অনুপাতই হচ্ছে এমপ্লিফিকেশন ফ্যাক্টর, তাই না? কারেন্ট গেইনটা হচ্ছে বেজের সাথে সম্পর্ক, কালেক্টর এবং বেস কারেন্টের অনুপাত। তাহলে আমি তোমাদের বলেছি যে আলফা এবং বিটা কত, আলফা এবং বিটা মানে আমরা যে এমপ্লিফিকেশনটা বের করলাম কতটুকু এমপ্লিফিকেশন পেলাম সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই সূত্রটা লিখতে হবে, আলফা সমান আইসি ডিভাইড বাই আই ই। তাহলে আইসি টা আমরা কত পেয়েছি? এখানে 0.85, আর আই টা যেখানে বের করেছিল যোগ করে যা হবে তোমরা সেটা লিখে নেবে, লিখে যে মানটা হয় সেই মানটাই হবে আমাদের এমপ্লিফিকেশন ফ্যাক্টর। তার মানে কতটুকু বিবর্ধন আমরা পেলাম, আমি একটা সিগন্যালকে কতটুকু বিবর্ধন করতে চাই এর জন্য আমাদের এই এমপ্লিফিকেশন ফ্যাক্টরটা খুবই জরুরি। আর কারেন্ট গেইনটার জন্য বিটা, বিটা সমান আইসি ডিভাইড বাই আইবি। তাহলে আইসি মানটা যেখানে দেওয়া আছে এখানে লিখে নেবা 0.85 divided by IB 0.05
5 into 10 inverse 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটাই হলো আমাদের কারেন্ট গেইন। তাহলে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, আর উদাহরণের যে অঙ্কগুলো আছে এগুলো ভালো করে বাসায় চর্চা করবে। আমরা করোনা থেকে মুক্তি যখন পাবো তখন ক্লাসে ফিরে আসবো, এবং ক্লাসে ফিরে আসলে আমরা বাকি কাজগুলো সুন্দরভাবে করব। তো তোমরা বাসায় কেমন প্র্যাকটিস করছো এটা কিন্তু আমি পরবর্তীতে খোঁজ নেব। এই জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্ক গুলো কিন্তু আমি দেখব। ডক্টর শাহজাহান তপনের বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো আছে, উদাহরণে গাণিতিক যা আছে সবগুলো আমরা খাতায় করব। গাণিতিক সমস্যা, উদাহরণে গাণিতিক সমস্যাগুলো তোমরা খাতায় তুলে রাখবে, এবং আশা করি আজকে যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে তোমরা উদাহরণগুলো অন্তত বুঝে যাবে। এরপরে আমরা যখন আরো আলোচনা করব তারপর তোমরা কিভাবে আরো চর্চা করতে পারো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তীতে দেখা হবে অন্য অধ্যায়ে। খোদা হাফেজ।